আলাদা করা, এটা টাইমও তো শেষ হয়ে গেছে, 2:30 বেজে গেছে তো। 2:30, আইটিতে এসে দেখাই দিবেন, সমস্যা নেই। টিচার আপনাদের এখানে নাই তো, আছে? না না না, তো টিচার হিসেবে দিয়ে লাভ নেই। শুনতেছে গিফট? হ্যাঁ, দিবে দিবে। কি? শাহরিয়ার ইসলাম, এমডি শাহরিয়ার ইসলাম, সানজিদা শহীদ, আবির হোসেন, আবির হাসান সরি, তাসিন মাহমুদ, আব্দুল্লাহ বিন ইসমাইল আসবে, ইমাদ, সাগর মন্ডল, সাকিব, সোহান, নাইম হোসেন, হাবিবা আদবিয়া। হাবিবা আদবিয়া আসতেছে? কে বললো? ও, আপনি বলছেন। সানজিদা আক্তার কণা, শহীবুজ্জামান, শিফাত ইবনে মাজিব, শিফাত, ফাহাদ ফয়সাল, প্রবীর দত্ত, রাসুল ইসলাম, রাসুল ইসলাম নাই, আহসান সাবিত, হাসান সাবিত নাই, ইসমাইল হোসেন, জিয়াদ মিয়া, ইফাত জাহান, আবু সুফিয়ান, কাজী আজমাইনুর, মহিউদ্দিন, জিসান আহমেদ, এমডি জিসান আহমেদ, শ্রাবণ, মিথিলা, ফাহিম, রাফিজা খাতুন, শাহাদাত হোসেন, শাহাদাত হোসেন, আরাফাত, আশরাফুদ্দিন আনাস। কে? এমডি আরাফাত হোসেন? এমডি আরাফাত নাই। সমস্যা নেই, একটা দুটো অ্যাসিস্ট্যান্ট থাকলে কিছু হয় না। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি আবিরের রিকোয়েস্টে, ঠিক আছে? আজকে না 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 না, এটা বেশি দেরি হয়ে যায়। না, যদি অনলাইনে ক্লাস দিয়ে দেয় তখন তো 29 তারিখে চলে যাবে। অনলাইনে না দিলে পরে দিতে হবে, কি আর করার। অনলাইনে কি দিবে? দিবে? তো সমস্যা নাই। আপনাদের অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া আছে সবকটা সেম অ্যাসাইনমেন্ট, তাও একটু অল্প ওপেন করে দেখাই দিই নাইলে। এটা থিওরিটিক্যালি কোর্স। না না, পিডিএফ চাইছি, কারণ আছে তো।
আমাদের যদি প্রিন্টিং এর ব্যবস্থা থাকতো তাহলে হার্ড কপি নিতাম, প্রিন্টিং এর ব্যবস্থা নাই বইলা। কি ব্যাপার, আমার পাসওয়ার্ড ভুলে গেছি। পরে দিব না, বস। আচ্ছা, যে অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া আছে সব সিমিলার ফরম্যাট, একটাই দেখাই দিতেছি। সেটা হচ্ছে যে আপনাকে আগে যেটা করতে হবে, এখান থেকে একটা প্রবলেম নিবেন আর আপনি একটা প্রবলেম চয়েস করবেন। টোটাল দুইটা প্রবলেমের উপর আপনারা কাজ করবেন। এই লিস্ট দেওয়া আছে, লিস্টে থেকে আপনি যে কোনো একটা চয়েস করবেন আর আপনি নিজে থেকে একটা প্রবলেম চয়েস করবেন। এই দুইটা নিয়ে আপনি এই পুরাপুরি স্টেপ গুলো ফলো করবেন। তো এখানে যেটা বলা আছে যে প্রবলেম আইডেন্টিফিকেশন, আপনি একটা প্রবলেম যে নিলেন এই প্রবলেম গুলো সম্পর্কে যা যা লেখা যেটা আমরা লেকচার 1 বা ল্যাব 1 এ শিখছিলাম আর কি, এই জিনিসগুলো একটা গুগল ডকে সুন্দর করে লিখবেন। সিমিলারলি এখান থেকে আপনারা টু ইউনিক ডিফারেন্ট রিকোয়ারমেন্ট গ্যাদারিং টেকনিক, আমরা গ্যাদারিং টেকনিক শিখছি 4টা 5টা এরকম শিখছি। এখান থেকে এই ইন্টারভিউ হোক কোশ্চেনারি হোক এইগুলার টেকনিক চয়েস করবেন, যে এক একটার জন্য এক একটা। মনে করেন প্রবলেম 1 এর জন্য ধরেন সিলেক্ট করলেন ইন্টারভিউ কোশ্চেনারি, আবার আরেকটার জন্য সিলেক্ট করবেন অবজারভেশন বা গ্রুপ ডিসকাশন। এরকম ভাবে ডিফারেন্ট জিনিসগুলো নিয়ে দুইটা প্রবলেমের জন্য আপনারা এইগুলাকে লিখবেন, যেগুলো আপনি সিলেক্ট করছেন, কেন সিলেক্ট করছেন, কোন পারপাসে কেন এটা সিলেক্ট করলেন। ঠিক আছে? তো টোটাল দুইটার জন্য এই দুইটা লিখবেন। তারপরে চলে যাবেন ফাংশনাল রিকোয়ারমেন্টস পার্ট 3 তে। ফাংশনাল 3 তে যে আপনার এর ফরম্যাট অনুযায়ী আপনি আপনার ভাষায় আগে লিখবেন। আপনি যেরকম আছে মনে করতেছেন লিখার, সেরকম ভাবে আপনি লিখবেন। তারপরে সেম কাজটা এআই কে করতে বলবেন, যে ভাই তুমি আমাকে সেম কাজটা করে দাও। ওই ভদ্রলোক আবার দিবে। এবার আপনি ওইটাকেও লিখবেন যে এটা এআই বলছে, এটা আমি বলছি, দিয়ে এরপরে আপনি স্টেপ 3 তে কম্পেয়ার করবেন, দুইটাকে মার্জ করবেন। আপনারা তো এআই ইউজ করবেন অ্যাসাইনমেন্ট করার সময়, তাই না? তো এটাকে টিউন করে দিচ্ছি আমি জাস্ট। ঠিক আছে। না না না, আমাদের আপনাদের আপনার হাতের লেখা তো বোঝা যাবে যে আপনি এভাবে লিখছেন। ঠিক আছে, পরে এটাও বোঝা যাবে যে এটা লিখছে। তো আপনি পরে আপনারটা এবং এটা কম্পেয়ার করে দেখবেন যে আসলে এটা হওয়া উচিত ছিল বা এরকম হলে বেটার ছিল। ঠিক আছে, তো এই কম্পারিজনটাই আপনি আসলে এখানে লিখবেন যে আপনার এটা ইমপ্রুভমেন্ট হওয়ার দরকার ছিল, এটা আপনি মিস করছেন, বা এটা যেগুলো আপনি ভুলভাল করছেন বা আনক্লিয়ার ছিল সেগুলোকে মুছে দিবেন। তারপর কমপ্লিট একটা ফাংশনাল রিকোয়ারমেন্টস তৈরি করবেন। মানে হ্যাঁ, জিজ্ঞেস করতে পারেন। এখন স্ক্রিন শেয়ার দিয়ে লেখালেখি তো আমার সামনে করা দরকার নাই, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে করে দিতে পারেন। এটা লেখা আছে নিচে আসতেছে। ঠিক আছে, তো হ্যাঁ লেখা আছে 12 থেকে। না না না, ওইরকম না। আপনি 15টা লিখলেন বা 10টা লিখলেন, ওই ওকেও বললেন ভাই তুমি 10টা লেখো। ঠিক আছে, এবার গ্যাপটা অ্যানালাইসিস করবেন। মানে এটার পার্ট হচ্ছে আপনারা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতেছেন, ইনফো সিস্টেম ডিজাইন করতেছেন, এখন ইন ফিউচার তো এআই এর যুগ। এখন আপনাকে এআইটাকেও অ্যাডাপ্ট করে নিতে হবে আর কি। শুধু আপনি শিখতেছেন এআই ইউজ করতেছেন না, এটা আসলে হয় না। এটা এখন আমাদের পড়ালেখার স্টাইলটাও চেঞ্জ করতে হবে আসলে, আমি মনে করি। না না, ফুল অ্যাডাপ্ট করে ফেলা যাবে না। মানে লার্নিং এর জন্য কিভাবে আপনি অ্যাডাপ্ট করতে পারেন, আর এইটা হচ্ছে সেইভাবেই করা, যে আপনি শিখার জন্য আপনি এআই কে ব্যবহার করতেছেন। এআই কে মানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি বানাই ফেলবেন না আর কি। ঠিক আছে, এটা করা যাবে না। এর জন্য স্ট্রাকচারটা এবারে অ্যাসাইনমেন্টটা এইভাবে ডিজাইন করা। ঠিক আছে, মানে আপনিও ভুল করলেন সেও ভুল করলো। আপনার মনে যেহেতু
আচ্ছা, তো সিমিলারলি নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এর জন্য এই কাজটা করতে হবে। আবার একই জিনিসগুলা এখানে এক্সাম্পলটা লিখবেন, একই পার্ট আর কি লিখতে হবে। সেম ভাবে স্টেক হোল্ডারদের আইডেন্টিফিকেশন করবেন যে কারা কারা আছে, সিমিলারলি ওকে বলবেন। আবার দেন হইতেছে এসআরএস এর আমরা একটা আউটলাইন দেখছি, ওই এসআরএস এর আউটলাইনে এই কাজগুলোকে ওইখানে পেস্ট করে দিবেন, যেটা ফাইনালি হইলো রিভাইজ করার পরে সেই ফাইনালটা এসআরএস ডকুমেন্টের মধ্যে আপনি সুন্দর একটা টেমপ্লেট করে এটা আলাদা করে ওইখানে দিয়ে দিবেন। এই হচ্ছে আপনাদের এসআরএস এর ইয়ে আর কি। তো এটা খেয়াল রাখবেন যে গুগল ডকে করতে হবে আপনাদের প্রফেশনাল লুক হয় যাতে, ঠিক আছে? একটা এসআরএস আউটলাইন এটা আপনি মনে করবেন যে আপনি এটা কোনো ক্লায়েন্টকে দিতেছেন, কোনো একটা কোম্পানির জন্য বানাইতেছেন, যে হিজিবিজি যাতে না হয়, একটা কোন ছোট ফন্ট আরেকটা বড় ফন্ট, কোথাও এক ফন্ট আরেক জায়গায় আরেক ফন্ট, এটা প্রফেশনাল লুক যাতে থাকে আপনার এসআরএস দেখে যাতে মনে হয় আর কি। ঠিক আছে? আমরা নর্মালি যেভাবে টাইপ করে দিতেছি কোনো ঠিক ঠিকানা নাই, অ্যালাইনমেন্টে ঠিক নাই। ডিপেন্ড 11 ফন্ট সাইজ থাকে সাধারণত, মানে 11 আমরা ইউজ করি, এটা ডিপেন্ড করে আপনার এসআরএস এর উপরে, এরকমই না যে এটা ইউজ করবেন, এটা নিয়ে কোনো ইস্যু নাই, কিন্তু কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, লুকটা যাতে প্রফেশনাল থাকে, এটাই হলো মেইন কথা, আপনি যেটাই করেন। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। খেয়াল রাখার পরে আপনার হইতেছে মেনশন থাকতে হবে গুগল ডক, আপনি যে আরেকটা গুগল ডক যেটা করতেছেন যেখানে আপনি প্রত্যেকটা স্টেপ ওইখানে রাখবেন, যে আপনার হইতেছে এআই আপনাকে এই জিনিসগুলো দিচ্ছে, আপনি নিজে এআই কে এই জিনিসগুলো দিচ্ছেন, প্রম দিচ্ছেন, এই পুরো লগ গুলো আমাকে সাবমিট করতে হবে গুগল ডকে। ঠিক আছে? যে আপনি কিভাবে আপনি প্রম দিতেছেন সেটা আমি শিখবো আর কি, দেখবো। ঠিক আছে? ওই যে হামজান হামজান ইসমাইলের মতো আর কি, যে প্রম্পটের জন্য আবার আরেকটা এআই ইউজ করবে, কি প্রম্পট দিবেন। ঠিক আছে? আচ্ছা। না, এটা আমিও করি, ঠিক আছে? প্রম্পট আগে বানিয়ে নিয়ে আসি আরেকটা এআই থেকে, তারপরে দিই, কারণ হ্যাঁ, টোকেন অপটিমাইজ হয়, কারণ আমার তো অলরেডি লিমিটেড টোকেন যেটা প্রো প্রো দিয়ে কাজ করতেছে। ঠিক আছে? তো এরকম ইউজ না করলে তো কাজ হবে না, বুঝলেন নাই? এক না, শিখতে হবে আর কি। আচ্ছা, তো যেটা করবেন এটার ক্ষেত্রে যেটা আছে, আপনাকে এসআরএস টার হার্ড কপি জমা দিতে হবে, যেটা আপনার এসআরএস আউটলাইন যেটা বানাইলেন সেটার হার্ড কপি জমা দিতে হবে, আর বাকিগুলোর ক্ষেত্রে ই দিলেই জমা, পিডিএফটা জমা দিলেই হবে। ঠিক আছে? তো এখানে যেহেতু এসআরএস আছে, এসআরএস টার হার্ড কপি আমাদের আপনি জমা দিবেন আর কি। বুঝে গেছে এতটুকু? হ্যাঁ, এটা প্রিন্ট করে জমা দিতে হবে। ওকে, সো এটা গেল। তারপর হইতেছে এটাও একই রকমই, সবকটা একই জিনিসই, একই রকমই কাজ করতে বলা হয়েছে। আগের যে প্রবলেমটা ছিল যে লেকচার যেটা চয়েস করছেন লেকচার 2 তে, দুইটা প্রবলেম চয়েস করতে বলা হয়েছে, এই দুইটা প্রবলেমের উপরে আমরা যাইতে থাকবো আর কি। ঠিক আছে? যদি আপনার চেঞ্জ করতে হয় এটা পরে আপনি ডিসকাস করে চেঞ্জ করে নিতে পারবেন, এটা পরের বিষয়। তো লেকচার 2 এর যে টপিক গুলো তার উপরে আমরা পরবর্তী কাজগুলো করব। তো এইখানেও সেম, আপনি একটা ডায়াগ্রাম বানাবেন, নিজে ড্র করলেন, এই ডায়াগ্রামটা আপনি আবার বলবেন এআই কে যে ভাই তুমি আমাকে একটা ডায়াগ্রাম তৈরি করে দাও। ঠিক আছে? সে একটা ডায়াগ্রাম, তো ন্যানো বানাকে বলবেন, ন্যানো বানানো একটা ডায়াগ্রাম তৈরি করে দিল। চ্যাট জিপিটি কে বলবেন, যারাই বলেন আমার কোনো সমস্যা নেই, ও কি বলতেছে সেটার সাথে আপনারটা কম্পেয়ার করবেন, আইডেন্টিফাই করবেন যে কোথায় মিস করতেছেন, বা এআই কি মিস করতেছে, এআইও মিস করতে পারে। ঠিক আছে? তো আপনি দেখতেছেন যে আপনার একজন অ্যাক্টর আছে, ও একজন অ্যাক্টর অ্যাক্টর দিল না, তাহলে তো হইলো না, তাই না? আপনার তো এটা বুঝতে হবে, এখন ওর কথাই যে সঠিক ব্যাপারটা কিন্তু তাও না। তো এটাই হইতেছে গ্যাপ অ্যানালাইসিস করতে হবে, যে আপনি এআই কে দিয়ে চেক করাবেন যে এই ভদ্রলোক কোথায় গ্যাপ আছে বা কোথায় আপনার ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন আছে, এই জিনিসটাই আপনি লিখবেন, এবং আপডেটেড যে ইউজ কেসটা আছে বা ডায়াগ্রামটা আছে সেটাকে আপনি আবার লিখবেন। সো প্রত্যেকটা ডায়াগ্রাম আপনি আমাকে প্রোভাইড করতে হবে যে আপনারটা কোথায়, এআই কোনটা দিচ্ছে, এবং আপনি আপডেট করে কি শিখলেন, কোথায় আসলেন। ঠিক আছে? হ্যাঁ, এটা একটা ডক, এটা একটা ওই ডকটা আমাকে প্রোভাইড করবেন এটার ক্ষেত্রে, এগুলার ক্ষেত্রে। ঠিক আছে? তো এরকম সবকটাই সেম জিনিস, এটা আমাকে পিডিএফটা সাবমিট করতে হবে। স্ক্রিন রেকর্ড সবকটা করতে হবে ব্যাপারটা তা না, স্পেসিফিক যে পার্ট গুলা, ড্রয়িং পার্টটা, এই যে লেখা আছে যে ড্রয়িং পার্ট গুলো আপনি এই করবেন, স্ক্রিন রেকর্ড করে দিবেন। ঠিক আছে? যেগুলো কি পয়েন্ট যেগুলো আছে সেই পার্ট গুলো স্ক্রিন রেকর্ড করবেন। সমস্যা নেই। আচ্ছা, তো সেম এক্সাম্পল, মানে সেম অ্যাসাইনমেন্ট সবকটার জন্য, একই অ্যাসাইনমেন্ট, জাস্ট ডায়াগ্রাম চেঞ্জ হয়েছে, আর কিছু না। এটার ক্ষেত্রে হ্যাঁ, সবকটা দুইটা আইডিয়ার জন্য করতে হবে, পুরো প্রসেসটা রিপিট হবে দুইটা আইডিয়ার জন্য। দিব না, ক্লাস যায়নি। ডেডলাইন কি কবে দিব, নেক্সট সেমিস্টারে? আচ্ছা, আচ্ছা, এইটা হইতেছে আমাদের প্রজেক্ট। তো প্রজেক্ট নিয়ে আপনাদের ভাবার সময় হয়ে গেছে, অনেকগুলা ক্লাস চলে আসছে। তো প্রজেক্টটা কি পড়ছেন?
অনেক বড় লেখা, আমারও লেখা শেষ হয় নাই, আমিও লিখবো, আপনারাও পড়বেন। না, এটা শেষ হয় নাই। তো টু বি কন্টিনিউ লেখা আছে লাস্টে, যে এটা টু বি কন্টিনিউ। আচ্ছা, তো এখানে অনেকগুলো ফেজ আছে। হ্যাঁ, তো ফেজ গুলা হইতেছে আপনারা যে এইটা অ্যাসাইনমেন্ট করতেছেন, অ্যাসাইনমেন্টের ফেজের মতনই, একই ফেজের মতনই যাবে। তো এটা হইতেছে আপনাকে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম ফাইন্ড আউট করতে হবে। আপনার যে কোনো একটা প্রবলেম আপনি একটা চয়েস করবেন, যারা যারা করছেন তারা জানেন যে আপনাকে আমাদের একটা চয়েস করতে বলতাম যে আপনি একটা প্রবলেম চয়েস করেন। এখানেও সেম, আপনি 3 মাসের মধ্যে শেষ হবে বা অল্প সময়ের মধ্যে শেষ হবে ছোট একটা প্রজেক্ট, বড় হওয়া যাবে না জয় আমি একটা ইয়াপি বানাই ফেলবো। এখানে অল্প কিছু কিছু জিনিস থাকবে, অনেকগুলো অ্যাক্টর থাকবে, কিন্তু কাজ অল্প, সিস্টেমটা ছোট হবে আর কি, আপনি ডেভেলপ করতে পারবেন টাইপের, 1 মাসের মধ্যে পারেন, 15 দিনের মধ্যে পারেন, অল্প দিনের মধ্যে আপনি একটা বানাইতে পারবেন, এরকম কিছু একটা আপনাকে চয়েস করতে হবে। সেটা আপনার সারাউন্ডিংস এর যে কোনো কিছু হইতে পারে, এবং এটা সবচেয়ে বেটার হবে আপনি কারো প্রবলেম সলভ করতেছেন এরকম হইলে। না, আমার তো অ্যাসাইনমেন্ট এটা হইলো না। Yes, এটা আপনি দেখবেন আশেপাশে জোর করে দিবেন কার থেকে নেওয়া যায়। না না, ফাইনাল এটা পরে বলবো। এটা মিট, এটা মিটে রাখ করবেন। এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল হবে। ঠিক আছে, সো এইটা নিয়ে গেলেন, আহ এইটা চয়েস করবেন, চয়েস করার পরে আপনি হইতেছে সেটা প্রবলেমটা লিখবেন, ডেসক্রিপশনটা লিখবেন, এটা কার প্রবলেম, যাকে নিয়ে লিখতেছেন তার এভিডেন্স লাগবে যে আপনি যে আসলে রিয়েল একটা পার্সনের প্রবলেম সলভ করতেছেন, মনে করেন আজমানুরের প্রবলেম সলভ করতেছেন, আপনার আজমানুরের কন্ট্যাক্ট ইনফরমেশন আমাকে দিতে হবে, যে এই ভদ্রলোক এই প্রবলেম আপনি সলভ করতেছেন, যাতে আমরা তার থেকে কন্ট্যাক্ট করে জানতে পারি যে আপনি আসলে সত্যি কাজ করতেছেন। ঠিক আছে, তো আপনাদের এভিডেন্স রাখবেন যে যার প্রবলেম সলভ করতেছেন, যার থেকে প্রবলেমটা শুনতেছেন। নিজের কি প্রবলেম, আপনার আপনার প্রবলেম আমার কাছে আসেন, আগে শুনে নি আপনার প্রবলেম। তো বুঝে গেছে এতটুকু। মাঝখানে শেষ হলে সমস্যা নাই, পরের সেমিস্টার কমপ্লিট করে ফেলবেন, টেনশন করার কোনো কারণ নেই। নেক্সট সেমিস্টার আইএসডি নিলে পরে রিটেক নিয়ে নেবেন। আচ্ছা, তো এই অবস্থা পর্যন্ত আপনি এতটুকু করলেই হবে প্রথম পেজে। ঠিক আছে, লেখা আছে যে এই পর্যন্ত আসলে আপনি আমার কাছে আসবেন, ইউ মে রিড দ্য নেক্সট পার্ট ইফ ইউ গট অ্যাপ্রুভাল, মানে এই পরবর্তী পার্ট পরেরই দরকার নাই যদি আপনি অ্যাপ্রুভাল না পান। ঠিক আছে, সো পড়ার কমানোর জন্য আপনাদের এতটুকু দিচ্ছি আর কি, যে আপনি এতটুকু করছেন, ওকে ফাইন, এতটুকু নিয়ে আমার কাছে চলে আসবেন। তো আমি দেখবো যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তখন আমি আপনাকে সাইন দিয়ে দিব, হ্যাঁ ঠিক আছে, আপনি এই প্রবলেম নিয়ে সামনে আগাইতে পারেন। হুম, রেডি? আচ্ছা, এই যে দল আছে, সমস্যা নেই, এনি টাইম নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, আগের কি বোঝা, এটা তো ডিজাইন করতে বলছে, আপনি পড়ছেন এটা? আপনি করতেই পারেন, আমার কোনো সমস্যা নেই, আমি তো আইএসডি কোর্স নিতেছি এবার। এটা পরে কি আসতেছে এটা তো আপনি জানেন না, আপনি আনতেই পারেন, আমার তো সমস্যা নেই। না, পরের মধ্যে সবকিছু দিব না, নিজের পরের পার্টটা তো আমি লিখবো না, এটা তো আলাদা, ওইটা নিয়ে আমার আলাদা চিন্তা আছে না। এইটাই যে ফাইনালে যাবে এবারে তা না। ঠিক আছে, ফাইনালের জন্য আমি অন্যরকম চিন্তা করে দিব আপনাদেরকে, আগে আমি সবার থিঙ্কিংটা দেখবো, যে আপনাদের ডিজাইন কনসেপ্টটা দেখবো। ওকে, হ্যাঁ জাস্ট ডিজাইনিং, আমরা যা যা করছি জাস্ট ডিজাইন করবো আমরা। হ্যাঁ, না যদি এটার জন্য তো আপনার ঈদের পরের পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেক্ষেত্রে আমি আগে সব বলে দিলে তো হইলো না। আচ্ছা, তো ফেজ টু তেও সেম, আপনাদের এই ইন্টারভিউ কালেক্ট করতে ইন্টারভিউ নিতে হবে, আপনার আবার সিমিলারলি টেকনিক চয়েস করবেন, যে তার কাছ থেকে আপনি কি কি টেকনিকে মানে কি বলে রিকোয়ারমেন্ট কালেক্ট করতে পারেন, সকল রকম এভিডেন্স রেখে দিবেন, যে এই টেকনিক ইউজ করছি, এইখানে ফটো রেখে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দিতে মেসেঞ্জার স্ক্রিনশট রাখতে পারেন, আপনি যে তার থেকে আসলে ইন্টারভিউ নিচ্ছেন এটার প্রমাণ আমাকে দেখাইতে হবে। তো এই প্রমাণাদি সবকিছু নিয়ে আপনি আবার আমার কাছে চলে আসবেন, যে স্যার আমার ইন্টারভিউ নেওয়া শেষ বা রিকোয়ারমেন্ট গ্যাদার করা শেষ, আমি তখন ওই আগের ডকুমেন্টের সাথে পরেরটা অ্যাটাচ করে আবার আসবেন আমার কাছে, যে এতটুকু আমার কাছে হয়েছে।
দেন আমি আবার চেক করে আবার একটা সাইন দিয়ে দিব। ঠিক আছে, দেন আপনি এই পরের পার্ট আবার পড়তে পারেন। মিডের আগে প্রজেক্ট, এটাই তো প্রজেক্ট। না, ডেভেলপমেন্ট তো আমরা আসলে তো ডেভেলপমেন্ট কোর্স না। আপনি জাভা রিটেক নিয়ে নিয়েন বা অ্যাডভান্স জাভা। আচ্ছা, তো সিমিলারলি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে, যে রিকোয়ারমেন্ট যখন কালেক্ট করলেন, রিকোয়ারমেন্ট কালেক্ট করার পরে আপনার যে বিজনেস রিকোয়ারমেন্ট পাইলেন ইউজারের থেকে, সেখান থেকে আপনি এফআর বানাবেন, সেখান থেকে আপনি নন এনএফআর বানাবেন। ঠিক আছে, বানানোর পরে আপনি নিজে বানাইলেন, এটাকে আবার এআই দিয়ে আপনি কি করবেন, এআই দিয়ে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবেন। আপনি একবার করলেন, বিআর, এফআর, এনএফআর এগুলো সবকিছু অ্যানালাইসিস করলেন, সেম জিনিসটা আপনি আবার এআই এর কে দিয়ে রিপ্রেজেন্ট করবেন। দেন আপনি এআই এর কি আইডেন্টিফাই করছে, আপনি কি আইডেন্টিফাই করছেন, ডিফারেন্সটা কি আছে সেটা কম্পেয়ার করে ফাইনাল একটা জিনিস বাইর করবেন, যে এইটা হইতেছে আমার এফআর, এইটা হইতেছে আমার এনএফআর, এটা আমরা বানাতে চাচ্ছি। দেন এটা নিয়ে আপনি আবার আমার কাছে চলে আসবেন। ঠিক আছে, তো এইটা লিখে আপনি আবার আমার কাছে চলে আসবেন। এতটুকু পর্যন্ত দেওয়া আছে। সিমিলারলি একই পার্ট আর কি, সবকটা ডায়াগ্রাম করতে হবে আর কি, একই জিনিসই দিব, যে জিনিসটা নিয়ে আপনি আমার কাছে চলে আসবেন। তো ফাইনালি আমাদের একটা ডকুমেন্ট হবে আর কি, মিডের সময় আর কি, ফুল একটা ডকুমেন্ট হবে একটা প্রজেক্ট। না না না, থার্ড ফেজে রিসেট হবে কেন? হ্যাঁ, মডিফাই করে আনতে বলবো বা কিছু একটা করতে বলবো। বুঝে গেছে আমার টার্গেটটা কি? কারো কোনো কনফিউশন আছে? আব্দুল্লাহ কেমন লাগলো? আমি সবার ক্লায়েন্ট। আচ্ছা, তো এই হলো বিষয়, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। এটার জন্য আমাদের পরবর্তী ক্লাসগুলো আছে। এটা চলতে থাকবে, আপনার মিডের আগ পর্যন্ত শেষ করবেন। এখন আপনি যখন আইনা দিবেন আমাকে, এখন আপনার ডেডলাইন আপনার উপরে। আচ্ছা, ফেজ গুলো ইন্ডিভিজুয়াল কোনো ডেডলাইন নাই। ঠিক আছে, আপনি এটা টার্গেট হতেছে সর্বশেষ ডায়াগ্রাম সবকিছু শেষ করতে হবে, মিডের পরে যে ক্লাসটা থাকবে সেখানে আমাকে সবকিছু আইনা দিতে হবে। বুঝতে পারছেন? মিডের পরে মনে করেন যে ফাইনালের জন্য যে আমরা ক্লাস শুরু করব, মিড শেষ, পরীক্ষা টরীক্ষা শেষ, আপনি এসে বসছেন পরীক্ষা ক্লাস করতে, ফাইনাল ক্লাস, তখন আমাকে ফাইনাল ডকুমেন্টটা প্রোভাইড করবে। তো ফেজ ওয়ান ফেজ টু আপনি কখন কমপ্লিট করবেন, আর সবকিছু আপনার উপরে। আমাকে ফিজিক্যালি আসতে হবে। আপনি আমাকে মেল করে দিন অতটুক পার্ট। হ্যাঁ, ডিজিটালি সাইন করে দিব। ঠিক আছে, আর যদি মনে করেন আমি সাইন না করি, আপনি কন্টিনিউ করতে থাকবেন। ঠিক আছে, মনে করেন আমি রিপ্লাই দেই নাই, তো তখন এরকম আপনি চুপ করে বসে থাকলে হবে না, যে পরে এসে বলবেন স্যার আপনি রিপ্লাই দেন নাই, আমি করি নাই। এটা কিন্তু একসেপ্টেবল না। রিজেক্ট হইলে হইলো, হ্যাঁ কষ্ট করে করছেন দেখবো। আচ্ছা, এই হইলো বিষয়। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। একসেপ্ট হওয়ার, আপনি রিয়েল ওয়ার্ল্ড সলিউশন বের করবেন, প্রবলেম বের করবেন, যে প্রবলেমটা আমরা সলভ করে যাচ্ছি, তাহলে একসেপ্ট হয়ে যাবে। হ্যাঁ, এরকম প্রবলেম আমরা যে ফার্স্ট ক্লাসে শিখছিলাম ল্যাবে, করছেন ল্যাব 1। তো ল্যাব 1 আমরা প্রবলেম সলভ করবো কিনা এটা নিয়ে একটা ল্যাব ছিল, যাবে কিনা, টাইমের মধ্যে করা যাবে কিনা, টাকা পয়সার মধ্যে করা যাবে কিনা, এই সব কিছু আপনার চিন্তা করে করতে হবে। আমরা নেক্সট ক্লাসে দেখবো, দেখবো সবই দেখবো, এগুলো সবই আসবে আশা করি। আর না চাইলে আপনি নিজের পকেট থেকে দিয়ে বলবেন যে ভাই দেন, আমার এটা দেন। কি 5 পয়সা এখনই বলতেছে কেন এই কোর্সে জয়েন করলাম, কি মনে করলাম। এটা পরের সেমিস্টার দেখা মনে হয় হয়তো। না বানাই নাই, আমি তো চিন্তা করতেছি কিভাবে করা যায়, স্লাইডও তো নতুন বানাইতেছি। এক একটা স্লাইড বানাইতে মনে করেন অনেক টাইম লেগে যায়, 7, 8, 9 ঘন্টা লেগে যায়। নাই নাই, আসলেই নাই, আমিও সার্চ দিয়ে দেখছি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম মনে আছে? এটা কি কমপ্লিট করছিলাম পুরোটা?
কতটুকু বাকি ছিল? অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখছিলাম মনে হয় না? সিকোয়েন্স ডায়াগ্রাম না? অ্যাক্টিভিটি তো দেখছিলাম। সিকোয়েন্স ডায়াগ্রাম কি দেখা হয়েছিল? ডিএফডি অ্যাক্টিভিটি এটা তো মনে হয় দেখছিলাম, এটা নিয়ে কোশ্চেন টোশ্চেন করলেন না? এটা দেখছেন? সিকোয়েন্সও দেখছি। হ্যাঁ সিকোয়েন্সও দেখছি, হ্যাঁ এই যে এটাও দেখছি। ওকে, ক্লাস ডায়াগ্রাম নিয়ে মনে হয় দেখানো হয়নি। ক্লাস ডায়াগ্রাম সহজ, সমস্যা নেই, সবই সহজ। তো ক্লাস ডায়াগ্রামটা কি, যারা ওপি করে, সবাই তো ওপি করে আসছেন অ্যাকচুয়ালি। এক্সেস মডিফায়ার কথা মনে আছে? এক্সেস মডিফায়ার কি কি? প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, এই তিনটা হইতেছে আমাদের মেইন এক্সেস মডিফায়ার। ক্লাসের কথা মনে আছে? ক্লাস কি? এটা ভুলে গেছে। জাভার অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দিয়ে ফেললে ভালো হতো। ক্লাস হচ্ছে আমরা যে একটা টেমপ্লেট বা ব্লুপ্রিন্ট তৈরি করি, সেটাকে আমরা ক্লাস বলি। যেমন আমরা জাভা যখন শিখছিলাম তখন মনে পড়বে যে আমরা যখন অ্যাডমিশন ফর্মের কথা যদি চিন্তা করি, একটা ফর্ম, এই ফর্মে থেকে আমরা স্টুডেন্টের ইনফরমেশন নিতে যাচ্ছিলাম। স্টুডেন্টের কি কি ইনফরমেশন দিতে চাই? আইডি, নেম, জিপিএ। তো এই যে এগুলা হচ্ছে আইডি একটা অ্যাট্রিবিউট, নেম একটা অ্যাট্রিবিউট, জিপিএ একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? এগুলাকে আমরা অ্যাট্রিবিউট বলতেছিলাম, মনে আছে? তো এই আইডিটাকে আমরা একটা এক্সেস মডিফাই দিতাম। আইডিটা আইদার ইন্টিজার হবে, নয়তো স্ট্রিং হবে, নয়তো ডাবল হবে। তো আইডিটা কি হওয়া উচিত? ইন্টিজার। তারপরে নেম স্ট্রিং হওয়া উচিত। তারপরে সিজিপিএ ডাবল হওয়া উচিত। তো এই যে অ্যাট্রিবিউট গুলো ডিফাইন করলাম, একটা ক্লাস স্টুডেন্টের মধ্যে আমরা এই অ্যাট্রিবিউট গুলো দিলাম। এখন এই অ্যাট্রিবিউট গুলোর মধ্যে আমরা কি করতাম? এনক্যাপসুলেশন অ্যাপ্লাই করতাম, যাতে ডেটার ভ্যালিডেশনটা ঠিকঠাক থাকে। তো এটার জন্য আমরা ওই এক্সেস মডিফায়ার ব্যবহার করতাম, গেটার সেটের ব্যবহার করতাম, ঠিক আছে? তো এই এক্সেস মডিফায়ারটা প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড এই জিনিসগুলো দিয়ে ব্যবহার করতাম। তো এই যে একটা ক্লাস বানাইলাম, একটা ক্লাস পাবলিক, ক্লাস স্টুডেন্ট, এটার মধ্যে লিখলাম প্রাইভেট ইন্টিজার, পাবলিক পাবলিক স্ট্রিং, হোয়াটএভার লিখলাম। কনস্ট্রাক্টর বানাইলাম, তারপরে গেটার লিখলাম, সেটার লিখলাম। তারপরে আমরা কার ক্লাস যদি বানাই, কার ক্লাসে রান নামক একটা মেথড থাকতে পারে, স্টার্ট নামক একটা মেথড থাকতে পারে, তারপর হর্ন নামক একটা মেথড থাকতে পারে, বিভিন্ন ফাংশনালিটিস থাকতে পারে, মেথড লিখতে পারি অনেক এই কার ক্লাসের মধ্যে। তো এই যে ক্লাসটা, এই ক্লাসটা যদি কিভাবে আমি ডিফাইন করব, সেটাই হইতেছে ক্লাস ডায়াগ্রাম, ঠিক আছে? তো ক্লাস ডায়াগ্রামে অ্যাট্রিবিউটস থাকে, মেথড থাকে, অ্যাসোসিয়েশন থাকে। ইআরডি তে যেরকম একটা স্টুডেন্ট মাল্টিপল কোর্সেস নিতে পারে, সেরকম আমাদের ক্লাস ডায়াগ্রামেও সেম জিনিস, ইআরডি যেভাবে আমরা ফলো করি সেম ভাবেও আমরা এখানে ওই ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, এই জিনিসগুলো এখানে রিলেশনশিপ গুলা দিই, একই জিনিস আর কি মোটামুটি। তো এটা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমরা সাধারণত ইআরডি থেকে যদি ক্লাসে বানাতে চাই, ইআরডি থেকে আমরা যে জিনিসটাকে এন্টিটি বলি, সেটাকে আমরা ক্লাস ডায়াগ্রামে ক্লাস বলি। একই জিনিস, ইআরডি তে তো টেবিল বানাচ্ছি, ওই টেবিলটাকে আমরা আসলে ক্লাস থেকে টেবিল বানাই, কেউ ইআরডি থেকে ক্লাস বানায়, যে যেভাবে বানায় আর কি। অ্যাট্রিবিউটসটাকে অ্যাট্রিবিউটস বলি, প্রাইমারি কে আইডেন্টিফায়ার বলি। মেথডস তো ইআরডি তে তো কোনো মেথডস নাই, ওটা তো টেবিল জাস্ট ডেটাবেস। আর রিলেশনশিপ গুলাকে অ্যাসোসিয়েশনস বলি। তো এই হচ্ছে টার্ম চেঞ্জ, হচ্ছে টার্মের নামের চেঞ্জ আর কি, আর তেমন কোনো কিছু চেঞ্জেস নাই। তো মেনি টু মেনি, ওয়ান টু মেনি রিলেশনশিপ গুলা ইআরডি তে যা যা এখানেও সেম। তো কিভাবে লেখে? ডান দিকে দেখবেন যে একটা ক্লাস ডায়াগ্রামের এক্সাম্পল দেওয়া আছে, এখানেও একটা দেওয়া আছে, এখানে দেখলে বেটার হয়। একটা স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট ক্লাস যদি হয় আমরা এরকম একটা বক্স করে লিখি, এরকম একটা রেক্টেঙ্গেল একটা বক্স দেই প্রথমে। এটা দেওয়ার পরে এটার উপরে লিখি হচ্ছে ক্লাসের নাম, এখানে যেরকম ক্লাসের নাম দেওয়া আছে স্টুডেন্ট, একটা ক্লাসের নাম দেই স্টুডেন্ট। তো এই বক্সের এই রেক্টেঙ্গেলে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে উপরের পার্টটা হচ্ছে অ্যাট্রিবিউটস, নিচের পার্টটা হচ্ছে মেথডস। উপরে লেখা থাকে হচ্ছে অ্যাট্রিবিউটস গুলোর নাম, যেমন স্টুডেন্ট আইডি, কোলন দিয়ে বলি হচ্ছে ডেটা টাইপটা কি। এরকম করে যতগুলো আপনার অ্যাট্রিবিউটস হবে সব কটার জন্য আপনি অ্যাট্রিবিউটের নাম এবং কোলন দিয়ে সেটা ডেটা টাইপটা লিখতে হবে, ঠিক আছে? যারা ক্লাস মনে আছে তাদের জন্য বোঝাটা ইজি হবে, যারা ক্লাস ভুলে গেছেন তাদের জন্য একটু কষ্ট হতে পারে, মানে এটা আমাদের সেই প্রোগ্রামিং এর কনসেপ্ট আর কি। ওকে, তো অ্যাট্রিবিউটস এর বাম পাশে লেফট সাইডে দেখবেন মাইনাস লেখা আছে। এটার ক্ষেত্রে মাইনাস মিনস হচ্ছে যদি প্রাইভেট হয় সেই ক্ষেত্রে আমরা মাইনাস সিম্বল ব্যবহার করি, যদি পাবলিক হয় এক্সেস মডিফায়ার, মানে এখানে পাবলিক না লিখে আমরা লিখি প্লাস,
প্রোটেক্টেড যদি হয় এখানে আমরা প্রোটেক্টেড না লিখে লিখি হ্যাশ। হ্যাশ দেখলে বুঝবো যে এটা হচ্ছে এক্সেস মডিফায়ার হচ্ছে প্রোটেক্টেড। বুঝে গেছে এতটুকু পার্ট। সিমিলারলি নিচের পার্ট আরেকটা দাগ দিই, দাগ দিয়ে কি করি আমরা মেথডটা লিখি। মেথডের একটা নাম আছে রেজিস্টার, এইখানে একটা আর্গুমেন্ট পাস হয়, ধরেন কোর্স আর্গুমেন্ট পাস হচ্ছে, এটা কোনো মেথড কোনো রিটার্ন টাইপ নাই, দ্যাটস ওয়াই ভয়েড। এটার এক্সেস মডিফায়ার হচ্ছে ক্লাস মানে হচ্ছে কি পাবলিক। সিমিলারলি যদি ভ্যালিডেট এনরোলমেন্ট হয় সেটার ক্ষেত্রে আমরা বলি এটা একটা বুলিয়ান রিটার্ন করতেছে এবং এটার এক্সেস মডিফায়ার হচ্ছে প্রোটেক্টেড। একটা ক্লাসটাকে আমরা ওই যে অনেকগুলা বড় একটা ক্লাস দেখলাম এটাকে আমরা এইভাবে সিম্বলাইজ করতে পারি, এইভাবে ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে পারি। বুঝে গেছে কারো কোনো কনফিউশন? হ্যাঁ হ্যাঁ, এটা না উপরে এতটুকু লেখা লাগবে না, এটা জাস্ট এখন বোঝার জন্য লিখছি। কারো কোনো কনফিউশন এটা নিয়ে বুঝতে? যে কোনো ক্লাসকেই আপনি যখন অ্যাট্রিবিউটস দিয়ে ডিক্লেয়ার করবেন এইভাবে উপরে অ্যাট্রিবিউটস গুলো লিখবেন আর নিচে মেথডস গুলো লিখবেন, আর এক্সেস মডিফায়ার প্লাস মাইনাস অথবা হ্যাশ যেটা আপনার যাবে সেই অনুযায়ী লিখতে হবে। তো এটাই হচ্ছে ডেভেলপাররা পাবে। কার কোনো কনফিউশন আছে? ওকে, তো এখানে ডিফারেন্ট এক্সাম্পল দেওয়া আছে সব কয়টার, যে ওয়ান টু মেনি রিলেশনশিপ, মেনি টু মেনি রিলেশনশিপ, এগুলা আগে যে কনসেপ্টটা ছিল সেম কনসেপ্টে, কোনো আলাদা কোনো চেঞ্জেস নাই। ইআরডি তে যেরকম সেম ইআরডির কনসেপ্টই এখানে দেওয়া আছে। যেমন একটা কাস্টমার অনেকগুলো অর্ডার করতে পারে, জাস্ট আপনাকে ওয়ান টু মিনিট এটা দিয়ে দিতে হবে, এক্সাম্পলটা দিয়ে দিতে হবে। এখানেও সেম যে একটা ডিপার্টমেন্টে অনেকগুলো এমপ্লয়ি থাকতে পারে, একটা এমপ্লয়ি ম্যানেজার রোল থাকতে পারে, এরকম যা যা রিলেশনশিপ গুলো আছে এখানেও সেম দাগ দিয়ে রিলেশনশিপ গুলা দিয়ে দিতে হবে। তো এখানে হচ্ছে ইআরডি এবং ক্লাস ডায়াগ্রামের একটা ডিফারেন্স দেওয়া আছে, যে কে কোনটা ব্যবহার করে। ডেটাবেস সাধারণত ব্যবহার করে হইতেছে যারা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, যে ডেটাবেস নিয়ে কাজ করবে তারা, আর ক্লাস ডায়াগ্রাম হচ্ছে যে ডেভেলপার যারা আছে তারা মেনলি এই জিনিসগুলো দেখে কোড করবে, অবজেক্ট ক্লাস তৈরি করবে, তারপরে আদার যা যা কাজ করা দরকার তারা এই ক্লাস ডায়াগ্রাম থেকে কাজ করবে আর কি। এই হচ্ছে বিষয়। এখানেও একটা এক্সাম্পল দেওয়া আছে, অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। তো মেইনলি যেটা দাঁড়াচ্ছে যে আমরা ইউজ কেসে ছিলাম, এখান থেকে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম তৈরি করলাম, তারপরে সিকোয়েন্স ডায়াগ্রাম তৈরি করলাম, তারপরে লাস্টে কোডিং পার্টের দিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে, কিন্তু বিজনেস পার্ট থেকে আস্তে আস্তে কোডিং এর দিকে ট্রান্সফর্ম হইতেছে। তো লাস্টে আমরা এই পর্যন্ত ক্লাস পর্যন্ত এসে পৌঁছাইছি। এখানেও সেম এক্সাম্পল দেওয়া আছে, যে একটা রেজিস্ট্রেশন কোর্স রেজিস্টার একটা এক্সাম্পল, যে এইখানে ইউজ কেস হিসেবে বলা আছে যে এইটা হচ্ছে আমার ইউজ কেস, যে এরকম জিনিসগুলো হবে। এটা থেকে আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বানানো হয়েছে, যে একটা স্টার্ট হবে, সেখান থেকে সার্চ করবে প্রিকুইজি মিট হবে কিনা, এটা এইখান থেকে একটা অ্যাক্টিভিটি ফ্লো ডায়াগ্রাম বানানো হয়েছে। সেখান থেকে সিকোয়েন্স ডায়াগ্রাম বানানো হয়েছে, সিকোয়েন্স থেকে সেটার উপরে বেস করে একটা ক্লাস ডায়াগ্রাম বানানো হয়েছে বা ইআরডি বানানো হয়েছে, ইআরডি অথবা ক্লাস ডায়াগ্রাম বানানো হয়েছে। তো এটা হচ্ছে ফ্লো, ওইখান থেকে আমাকে এই পর্যন্ত আসতে হবে, যেটা আপনাদের মেইন প্রজেক্টে কাজ করতে হবে এভাবে, যে একটা বিজনেস রিকোয়ারমেন্ট থেকে আমাদেরকে ইউজ কেস তৈরি করে এই লাস্ট স্টেজ পর্যন্ত নিয়ে আসতে হবে। তো এই হলো বিষয়। এখানে মনে হয় আপনাকে কি কি মিস্টেক করেন সেই জিনিসগুলো দেওয়া আছে, এগুলো পড়ে নিয়েন, এই জিনিসগুলো মিস্টেক হয়। এখানেও সেম। ওকে, তো পরের লেকচারে চলে যাই। না না, আমাদের আজকেই শেষ অ্যাডভান্স ইউএমএল মডেলিং। এটা খুবই সহজ, দেখলেই বুঝবেন। ঠিক আছে, এটা স্টেট মেশিন ডায়াগ্রাম, কম্পোনেন্ট ডায়াগ্রাম, ডেপ্লয়মেন্ট ডায়াগ্রাম, আর সাথে আমরা এইচএলডি এবং এলএলডি ফ্রিতে শিখবো। ঠিক আছে, হ্যাঁ আরে এটা তো সেকেন্ড লেকচারে শিখেছিলাম, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, এইটাই হচ্ছে এগুলাই সব ডায়াগ্রাম। আরে না, ওইটা তো আপনি অ্যাডভান্স যাওয়ার কথা বলতেছেন, ওইটা তো YML5। ওকে ওকে, সো আমরা এতদিন পর্যন্ত যা যা শিখলাম এই পার্টগুলো আমরা শিখছি। এখন আমরা আসলে না না না, এটা বের করতেছি যে এটা লাগে না, এটা এমন ভাবে ডিজাইন করছি যে ওকে। সো আমরা রিকোয়ারমেন্ট থেকে এসআরএস বানানো, তারপর ইউজ কেস, ডিএফডি, ইআরডি, অ্যাক্টিভিটি, সিকোয়েন্স, ডায়াগ্রাম, এই কয়টা পার্ট শিখে ফেলছি। ঠিক আছে, তো ইমেল ডায়াগ্রামের মধ্যে যে আপনার ইমেল ডায়াগ্রাম, এই ইমেল ডায়াগ্রাম মানে স্ট্রাকচার ডায়াগ্রাম অথবা বিহেভিয়ার ডায়াগ্রাম,
স্ট্রাকচারাল ডায়াগ্রামস এর মধ্যে এই জিনিসগুলো আছে, বিহেভিয়ারাল ডায়াগ্রামের মধ্যে এগুলো আছে। তো আমরা মিক্স করে করে অনেক কিছু শিখে ফেলছি টুকটুক করে, এই পাশ থেকে কিছু শিখছি, এই পাশ থেকে কিছু শিখছি। তো আজকে আমরা এই তিনটা পার্ট দেখবো, কম্পোনেন্ট ডায়াগ্রাম, ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম, স্টেট মেশিন ডায়াগ্রাম। তো এটা দেখলে আমাদের ইউএমএল ডায়াগ্রামের মোটামুটি আমাদের পড়া শেষ, মানে আর কোন আর ডায়াগ্রামের দিকে ইউএমএল এর পার্টটা শেষ হবে। ওকে, স্টেট মেশিন ডায়াগ্রাম। তো স্টেট মেশিন ডায়াগ্রামটা কি? স্টেট মেশিন ডায়াগ্রামটা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মতো। অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আমরা ওয়ার্ক ফ্লো দেখতাম, মনে আছে? যে একটা স্টার্ট হইলো, এটা কমপ্লিট হইলে পরে দিক যাব, এটা হইলে ডিসিশনে আসবে, যে হ্যাঁ হইলে দিক, না হইলে দিক, এরকম ভাবে একটা অ্যাক্টিভিটি ফ্লোতে যাইতাম। স্টেট মেশিনটাও সিমিলারলি কাজ করে, এটা একটু অ্যাডভান্স ওয়েতে কাজ করে। এটা মিন করে একটা অবজেক্টের স্টেজ। অ্যাকচুয়ালি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে একটা অবজেক্টের কি কি স্টেজ আমরা পাস করতেছি। তো এখানে দেখেন যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে এখানেও স্টেজ আছে, ট্রানজিশনও আছে, এরকম ইনিশিয়াল স্টেটও আছে, এখানেও ফাইনাল স্টেট আছে। আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রামে যা তাই। এখানে কি স্পেশালি কি আছে? দুইটা পার্ট আছে। একটা হচ্ছে ইভেন্ট, যেটা আমাদেরকে আসলে ট্রিগার করতেছে, একটা স্ট্যাটাস ট্রিগার হয়ে আরেকটা স্ট্যাটাসে যাচ্ছে, সেটাই হইতেছে এখানে এই ইভেন্টটা করে দিবে। তো এটা কি করবে সেটা আবার দেখবো। এখানে একটা গার্ড কন্ডিশন আছে। গার্ড কন্ডিশন হইতেছে আপনাকে বুলিয়ান, হ্যাঁ হইলে পরে কি হবে, না হইলে কি হবে, ঠিক আছে? সেইটা হইতেছে আপনার এখানে বুঝাবে। এখানে জাস্ট বুলিয়ানটা খুবই ইম্পর্টেন্ট। স্টেট ডায়াগ্রামে আমরা বুলিয়ান দিয়ে সবকিছু কন্ট্রোল করি। তো একটা এক্সাম্পল দেওয়া আছে, যে একটা টিকিটের এক্সাম্পল। টিকিটের এক্সাম্পলটা কি হয়েছে? মনে করেন একটা টিকিটের স্ট্যাটাস হচ্ছে ওপেন। মনে করেন রিজলভ একটা মেথড, যে মেথডটা কল করলে পরে এই স্ট্যাটাসটা ওপেন থেকে ক্লোজ হয়ে যাচ্ছে। তো এই স্টেট মেশিনটা ট্রিগার করতেছে একটা টিকিটের স্ট্যাটাসকে, যে একটা টিকিটের স্ট্যাটাসটা কি কিভাবে চেঞ্জ হয়। প্রথমে ওপেন ছিল, এই মেথড কল করলাম, ক্লোজ হয়ে গেল। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কি করে? অ্যাক্টিভিটি ডায়াগ্রাম একটা ফ্লো ডিফাইন করে, যে প্রথমে রিসিভ করা হয়েছে, এটাকে অ্যাসাইন করা হয়েছে, তারপর রিজলভ ইস্যু করা হয়েছে, একটা ফ্লো ডিফাইন করতেছে। এটাই হইতেছে পার্থক্য। বুঝে গেছে? আমরা একটা এক্সাম্পল দিলে আরো ভালোভাবে বোঝা যাবে। একটা অর্ডারের স্টেট এখানে বোঝাচ্ছে, যে অর্ডারের লাইফ সাইকেল। অর্ডারের বিভিন্ন স্ট্যাটাস থাকে, শিপ, তারপর আপনারা দেখেন না যে এটা অর্ডার প্লেস হয়েছে, ভেরিফিকেশন ভেরিফাইড হয়েছে, কনফার্ম হয়েছে, এরকম এই যে একটা অর্ডার, এই অর্ডারের স্টেটটা যে চেঞ্জ হচ্ছে, এক একটা সময় এক একটা স্টেজ হচ্ছে, এটাকে আমাদের বলতেছে। যেমন আমাদের অর্ডার স্টেট গুলো কি আছে? প্লেস আছে, কনফার্ম হচ্ছে, প্যাকেট আছে, শিপড আছে, ডেলিভার্ড আছে। এটা হচ্ছে আমার অর্ডারের এই স্ট্যাটাস গুলো হইতে পারে। এখন একটা এই প্লেস থেকে কনফার্ম হইতে গেলে কি করতে হবে? আমাকে এই মেথডটাকে কল করতে হবে, ঠিক আছে? তো এইটা হইতেছে ট্রানজিশন, যে কোন মেথডটা কল করলে আমার একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে ট্রানজিশন হবে, স্ট্যাটাসটা চেঞ্জ হবে, অর্ডার স্ট্যাটাস চেঞ্জ হবে। যেমন এই যে এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এখানে সবার প্রথমে অর্ডারটা প্লেস হইলো। এখন এখানে বুলিয়ান অ্যান্সার, যে আমাকে অর্ডারটা যদি কনফার্ম হয়, আমি এখানে মানে পেমেন্ট যদি ওকে থাকে, কনফার্মের পরে পেমেন্ট ওকে, যেখানে গার্ড কন্ডিশনে লেখা আছে পেমেন্ট ওকে, ওকে হইলে আমরা যাব হতেছে কনফার্মে। যদি এটা ক্যান্সেল হয় তাহলে আমরা চলে যাব ক্যান্সেল। যে কোনো একদিকে আমি গেলাম, ট্রু আর ফলস। সিমিলারলি কনফার্ম হওয়ার পরে যদি এখানে ক্যান্সেল হয়, সেখানে যাবো এখানে, যদি প্যাক হয়ে যায় তাহলে আমি স্ট্যাটাস চেঞ্জ করে প্যাক করে ফেলবো। আবার সিমিলারলি প্যাকের পরে যদি শিপ মেথড কল হয়, তাহলে শিপ স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। সিমিলারলি ডেলিভার যদি হয়ে যায় তাহলে ডেলিভার দেখাবে, তো রিটার্ন হয় তাহলে রিটার্ন স্টেটে দেখাবে। তো ক্যান্সেল হয়ে গেলে প্রসেস এন্ড, ডেলিভার হয়ে গেল প্রসেস এন্ড, রিটার্ন হয়ে গেল প্রসেস এন্ড। এইটা হচ্ছে একটা অর্ডারের স্টেট চেঞ্জ হইলো, কোন মেথড ট্রিগার করার ফলে স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে, সেটাই আসলে এখানে বোঝাচ্ছে। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন? স্যার, এখানে হুম, কনফার্ম পেমেন্ট ওকে হলে সেন্টেন্স কনফার্ম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধরুন পেমেন্ট হইলো না, তখন ক্যান্সেল বা এটাতে ক্যান্সেল হলে তখন হচ্ছে মানে ডিভাইসটা কিভাবে করবে? এটাই এই যে এটাই, এটাই হ্যাঁ এবার, বা আপনি এখান থেকে দিতে পারতেন, এটা গেছে তো একটাতে দিয়ে বুঝাই দিচ্ছে যে ক্যান্সেল হয়ে গেছে, পেমেন্ট ক্যান্সেল। এখানকার মেইলটা হচ্ছে ক্যান্সেল আর রিটার্ন কনফার্ম। এখানে মেইনলি দুইটা পার্ট, একটা হচ্ছে ট্রানজিশন কি কি হচ্ছে, এক্সেপশন হলে কি কি হচ্ছে। এক্সেপশনের ক্ষেত্রে দেখেন ক্যান্সেল এবং রিটার্ন, একটা এগুলো হচ্ছে এক্সেপশন, যে সোজা স্টেটে যাচ্ছে না, এই সোজা স্টেটে না, এটা হচ্ছে ব্যাকআপ, অল্টারনেটিভ। এটা না হইলে কি হবে? ক্যান্সেল হবে। এটা না হইলে রিটার্ন হইলে কি হবে? স্ট্যাটাস রিটার্ন হবে। এটা হচ্ছে অল্টারনেটিভ পাথ, আর এটা রেগুলার পাথ, এটা হচ্ছে হ্যাপি পাথ। একটা এটিএম মেশিন, আমরা যদি বলি যে এটিএম মেশিনটা কোন স্টেটে আছে,
একটা মেশিনকে চিন্তা করতেছি যে একটা এটিএম মেশিনকে সার্চ দিলাম, আচ্ছা এই মেশিনটা কোন স্টেটে আছে, সেটা যদি আমরা বাইর করতে চাই সেটা কিভাবে বের করা যায়? এই যে এটিএম স্টেটের এই স্টেট গুলো থাকতে পারে, যে একটা আইডিয়াল অবস্থায় আছে, যে চুপচাপ বসে আছে, পিন ভ্যারিফিকেশন স্টেজে আছে, ক্যাশ আউট স্টেজে আছে, যে কোনো একটা স্টেজে সে আছে। তো ধরেন যে সেটা ইনসার্ট করলো, যদি ইনসার্ট করা হয় তখন কার্ড ইনসার্টেড স্টেট, এটিএম মেশিনের স্ট্যাটাস হয়ে যাবে কার্ড ইনসার্ট। যদি মনে করেন যে কার্ডটা ভ্যালিড হয়, ইন্টার পিন দেয়, তখন পিন ভেরিফাইড পেজে চলে যাবে। যদি পিনটা ওকে হয়, কারেক্ট হয়, সেই ক্ষেত্রে প্রসেসিং এ যাবে। যদি ফেইল হয় সেই ক্ষেত্রে ইজেট কার্ড করে দিবে। এটা হচ্ছে এরর হ্যান্ডলিং বা অল্টারনেটিভ ফ্লো। সিমিলারলি প্রসেসিং করলো, প্রসেসিং করার যদি কোনো প্রবলেম হয় তখন আবার ইজেট কার্ডে নিয়ে যাবে। কিন্তু প্রসেসিং হওয়ার পর যদি অ্যামাউন্ট ওকে থাকে বা লজিকটা যদি ট্রু হয়, সেই ক্ষেত্রে ডিসপেন্স করবে, এই মেথডটা কল করে আবার ইজেট কার্ড হয়ে যাবে। তো এটা হচ্ছে এটিএম মেশিনের কাজটা কি, এটা ফ্লোতে ডিফাইন করতেছে। একটা এটিএম মেশিনকে কিভাবে আমরা ডিফাইন করতে পারি যে এটার স্টেটটা কি, এই স্টেটটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে, বড় বুক নিয়ে অ্যাকচুয়ালি, যে একটা বইয়ের স্টেটটা কি, একটা বই ধরলাম, এই বইয়ের স্টেটটা কি, এটা অ্যাভেলেবল যদি থাকে সেক্ষেত্রে চেক করতেছে যে এটা কি ফাইন আছে কিনা, ফাইন হইলে পরে চেক করতেছে ওভারডিউ আছে কিনা, যদি ওভারডিউ দেওয়ার হওয়ার পরে রিটার্ন করে, রিটার্ন হইলো। আর যদি মনে করেন যে কোনো রিপোর্ট করা হয় যেটা হারায় গেছে বা লস্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই স্ট্যাটাসটা লস্ট অথবা ড্যামেজ হয়ে এন্ড হয়ে যাবে। আর যদি বড় হওয়ার পরে হারায় যায়, সেই ক্ষেত্রে মনে করেন যে এখানে ডাইরেক্ট লস্ট বা ড্যামেজ হয়ে এখানে রিপ্লেস হয়ে যাবে। একটা বইয়ের স্ট্যাটাসটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা এখানে ডিফাইন করা আছে। তো এখানে স্টেট গুলা কি আছে, ট্রানজিশন গুলা কোনটার পরে কোনটা কোনটা এক্সিকিউট করতেছে, অল্টারনেট ফ্লো গুলা কি, সেগুলো এখানে দেওয়া আছে। এই হচ্ছে ফ্লো। এখানে বেস্ট প্র্যাকটিস দেওয়া আছে যে কিভাবে আসলে চেঞ্জ করতে হয় একটা স্টেট, এগুলো দেখে নিয়ে। তো এই হচ্ছে আমাদের স্টেট মেশিন। কার কোনো কনফিউশন আছে স্টেট মেশিন নিয়ে? অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এবং স্টেট মেশিন নিয়ে কনফিউশন আছে? ওকে ফাইন। আমরা এখন একটা অন্য দিকে যেতেছি, সফটওয়্যার আর্কিটেকচারের দিকে। অ্যাকচুয়ালি হাই লেভেল ডিজাইন, একটা সফটওয়্যার আপনি তৈরি করছেন, এই সফটওয়্যারটা একটা ডিজাইন করছে, যেটা কিভাবে ডিপ্লয় হবে বা কিভাবে আমি রাখবো, ডিজাইনটা কি, কিভাবে ইউজার ফ্লো হবে, রিকোয়েস্ট গুলো আসবে, এটাকে আমরা বলতেছি যে হাই লেভেল ডিজাইন করা। একটা সিস্টেমকে হাই লেভেল ডিজাইন করা দেখানো, যেমন ইউজার আসলো, ইউজার হইতেছে ফ্রন্ট এন্ডে আসবে, ফ্রন্ট এন্ড ডেটা পাবে ব্যাক এন্ড থেকে, ব্যাক এন্ড ডেটাবেস থেকে ডেটা এনে দেখাবে। একটা হাই লেভেল ডিজাইনটা হইতেছে, আমরা বলতেছি এটা শর্ট ফর্মে বলতেছি HLD। এখানে বিভিন্ন সিস্টেম থাকতে পারে, সার্ভিস থাকতে পারে, কি ল্যাঙ্গুয়েজে করব সেটা থাকতে পারে, কোথায় আমরা ডিপ্লয় করব, ডিপ্লয়মেন্ট ইনফ্রাস্ট্রাকচার থাকতে পারে, এটাকে বলি হাই লেভেল ডিজাইন। তো এটার এক্সাম্পল দিয়ে বুঝাই কিছু। এখানে বিভিন্ন কম্পোনেন্ট দেওয়া আছে যে কি কি হাই লেভেল ডিজাইন হইতে পারে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে ইউজার আসবে, এটা হচ্ছে ডেটাটা ক্যাশ করা থাকবে যাতে ইউজার সাথে সাথে ডেটাটা পায়। যদি ক্যাশ থেকে এটা লোড ব্যালেন্সারে যাবে, লোড ব্যালেন্সার বিভিন্ন অ্যাপ্লিকেশন সার্ভিসের কাছে যাবে, অ্যাপ্লিকেশন সার্ভিস ডেটা পাবে ডেটা স্টোর থেকে, অ্যাপ্লিকেশন সার্ভিসের লগ রাখার প্রয়োজন হয়, এইখানে লগ সার্ভিসে লগ রাখবে। যদি অ্যাসিনক্রোনাস কোনো নোটিফিকেশন সার্ভিস থাকে সেখানে এখান থেকে ডেটা মানে এই সার্ভিসটা এখানে থাকবে। যদি অথেন্টিকেশন দরকার হয় তাহলে অথেন্টিকেশনের জন্য আইডেন্টিফাইড বা অ্যাক্সেস সার্ভিস যাবে। একটা হাই লেভেলে ড্র করা, কোন কোন সার্ভিস বা কি আছে না আছে এটা না, জাস্ট একটা হাই লেভেলে ড্র করা যে আমাদের সার্ভিসটাকে আমরা চাচ্ছি এইভাবে ডিপ্লয় করতে, এই স্ট্রাকচার ফলো করে ডিপ্লয় করতে। ঠিক আছে, এটাই হচ্ছে হাই লেভেল ডিজাইন। তো এই হাই লেভেল ডিজাইনের পরে কি আসে, লো লেভেল ডিজাইন আছে। লো লেভেল ডিজাইন LLD, এই যে আমরা ইউএমএল নিয়ে কাজ করতেছি, আমরা এই হাই লেভেল ডিজাইনের ডিপ্লয় করব, দ্যাটস ওয়াই আমরা লো লেভেল ডিজাইনে ডিজাইন করতেছি যাতে আমরা হাই লেভেল ডিজাইন যেভাবে করা আছে সেভাবে ডিপ্লয় করতে পারি। এই যে ইউএমএল ডায়াগ্রাম গুলো বানাচ্ছি, ক্লাস ডায়াগ্রাম বানাবো, ERD বানাবো, সিকোয়েন্স ডায়াগ্রাম বানাবো, ডেভেলপার কোড করবে, কোড করার পর একটা আউটপুট দিবে, আমরা এই হাই লেভেল ডিজাইন অনুযায়ী আমরা ডিপ্লয় করব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের লো লেভেল ডিজাইন। যে মেইনলি আমরা এই লো লেভেল ডিজাইনে আমরা মেইনলি নিজেরা কাজ করতেছি, যে সিনিয়র ডেভেলপার সিস্টেম ডিজাইনাররা এই ইউএমএল ডায়াগ্রাম বানাই দিতেছে যে এইভাবে তোমার কোড করতে হবে, একটা একটা ডকুমেন্টেশন তৈরি করে দিতেছি। আর হাই লেভেল ডিজাইন হইতেছে ডেভেলপার ডেভঅপস কে দিতেছে যে সিস্টেমটা তো বানানো হয়েছে, তুমি এইভাবে করে ডিপ্লয় করবা, এই স্ট্রাকচারে ইনফ্রাস্ট্রাকচারে তুমি ডিপ্লয় করবা। এটা হইতেছে HLD, এটা হইতেছে লো লেভেল ডিজাইন LLD। বুঝে গেছে? তো এটা হইতেছে LLD পার্ট, যে একটা ইউএমএল বানানো, যেটা আমরা একটু আগে দেখলাম।
যে এলএলডি এভাবে করে করতে হয়। তো এইচটিটি থেকে এলএলডি বানাইতে গেলে আমাদের তো ইউএমএল টিউএমএল শিখলাম। তো এর বাইরে আমাদের কি থাকতে হবে, কোড করতে গেলে ওপি প্রিন্সিপাল জানতে থাকতে হবে। ওপি প্রিন্সিপাল জানা না থাকলে আপনি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবেন না। ঠিক আছে, আপনাকে ডিজাইন কম্পোনেন্ট গুলো জানতে পারতে হবে, যে ইউজারের সাথে কোর্সের, স্টুডেন্টের সাথে কোর্সের রিলেশনটা কি। ঠিক আছে, ডিপার্টমেন্টের সাথে কোর্সের রিলেশনটা কি, রিলেশনশিপ না থাকলে, না বুঝলে কিন্তু আপনার এই কোডিং করতে পারবেন না। কোড করতে গেলে আপনার রিলেশনশিপ জানতে হবে। তো এটাই হচ্ছে আপনার জিনিস, যে আপনার ডিজাইন দেখে বুঝতে পারতে হবে যে এই রিলেশনশিপ গুলো আছে। আপনার বিভিন্ন ডিজাইন প্যাটার্ন সম্পর্কে জানতে পারতে হবে, এখানে বিভিন্ন ডিজাইন প্যাটার্নের নাম বলা আছে, যেগুলো আপনাদের শিখতে হবে। শিখলে আপনারা কোডে ইমপ্লিমেন্টেশন করতে পারবেন। ডিজাইন তো করতেছেন, কোড ডিজাইন করার পর কোড করতে হবে না? কোড করতে গেলে এগুলো সম্পর্কে জানতে হবে। এই যে স্ট্রাকচার বানাইতেছেন, আপনি যদি ডিজাইন প্যাটার্ন সম্পর্কে না আইডিয়া থাকে, আপনি কিন্তু এই জিনিসগুলো ড্র করতে পারবেন না প্রপারলি। ঠিক আছে, তো এগুলা খুবই ইম্পর্টেন্ট। সলিড, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। যেমন ড্র করতেছেন না, কিন্তু সলিড স্ট্রাকচার ফলো করলেন না, খালি একই কোড বারবার লিখতেছেন, একই ডায়াগ্রাম বারবার আঁকতে থাকবেন। তো প্রপারলি এই জিনিসগুলো জানা থাকতে হবে, তাইলে আপনি এগুলা শিখতে পারবেন। ঠিক আছে, দেন হইতেছে আপনি ইমেল ডায়াগ্রাম বানাইলেন, সবকিছু ফলো টলো করে ইমেল ডায়াগ্রাম বানাইলেন, তারপরে হইতেছে আমাদের কোডিং এর পার্ট। বুঝে গেছে? কোন ক্লাস থেকে বলতেছি কোডিং আইতেছে, কোডিং আইতেছে না, কোডিং ইজ কামিং। কোডিং কি ম্যান্ডেটরি? হ্যাঁ হ্যাঁ, ইমেল তো ম্যান্ডেটরি। ওকে, কম্পোনেন্ট ডায়াগ্রাম। কম্পোনেন্ট ডায়াগ্রামটা কি? যে এই যে আমাদের বিভিন্ন সার্ভিস গুলাকে একজনের সাথে একজন কিভাবে লিঙ্ক, এই যে ডিপ্লয় করতেছে, অনেকগুলো সার্ভিস হতে পারে, এটা কিভাবে লিঙ্ক সেটা আর কি ডিফাইন করে এখানে। যে একটা সিস্টেম যদি এটা হয়, সিস্টেমের যে গোল্লা দাগ দেওয়া মানে বুঝাইতেছে যে আমি হইতেছে এটা প্রোভাইড করি, আর এরকম হাফ গোল্লা মানে হইতেছে যে আমার এটা প্রয়োজন। একটা এক্সাম্পল দিলে আসলে বুঝতে পারবেন যে এটা কিভাবে আসলে বোঝাচ্ছে। তো এটাকে বলতেছি যে প্রোভাইডেড ইন্টারফেস, আর হাফ যেটা সেটা হইতেছে রিকোয়ার্ড ইন্টারফেস। তো এটা একটা এক্সাম্পল দিলে পরে বোঝা যাবে। যেমন এই যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন এক্সাম্পল যদি ধরেন, এটা একটা ব্রাউজার ক্লায়েন্ট, ক্লায়েন্টের এটা প্রয়োজন, হাফ মানে এটা আমার এটা প্রয়োজন। সে কি করতেছে, ওয়েব সার্ভার তাকে কি করতেছে, এটা তাকে প্রোভাইড করতেছে, ফুল সার্কেল তাকে প্রোভাইড করতেছে। তো এটা মিলে গেল, তার এটা প্রয়োজন, ওয়েব সার্ভার এটা তাকে প্রোভাইড করতেছে, এরা দুজন কানেক্টেড। সিমিলারলি ওয়েব সার্ভার হইতেছে অ্যাপ সার্ভিস থেকে ডেটা নিতেছে, ওয়েব সার্ভারের হইতেছে এটা প্রয়োজন, এখানে অ্যাপ সার্ভিসের হইতেছে রেস্ট এপিআই এর কথা বলা আছে, যে সে রেস্ট এপিআই প্রোভাইড করতেছে, যে রেস্ট এপিআই তার প্রয়োজন, অ্যাপ সার্ভিস তাকে রেস্ট এপিআই প্রোভাইড করতেছে। আর উপরে এটা মিস করছি, ব্রাউজারের হইতেছে এইচটিটিপি কানেকশন বা এইচটিটিপিএস কানেকশন প্রয়োজন, ওয়েব সার্ভার তাকে সেই কানেকশনটা প্রোভাইড করতেছে। সিমিলার ডেটাবেজের ক্ষেত্রে এখানে বলা আছে ওআরএম বা ডেটাবেজের ডেটা। তো অ্যাপ সার্ভার কি করতেছে, ডেটাবেস থেকে অ্যাপ সার্ভার ডেটাবেজের ডেটা প্রয়োজন, ডেটাবেস তাকে সেটা প্রোভাইড করতেছে। এটা হইতেছে এক একটা কম্পোনেন্ট, এটা 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 আরেকটা কম্পোনেন্ট। তো এরা এক একজনের এক এক সাথে সাথে লিঙ্ক কি হবে, সে এটা দিচ্ছে আর সে এটা প্রোভাইড করতেছে, জাস্ট তাদের কানেক্টিভিটিটা। এটাই হইতেছে কম্পোনেন্ট ডায়াগ্রাম। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে সিমিলারলি, যে এটা একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট এই অর্ডারের সাথে কানেক্টেড, এই ওয়েব এই ক্যাটালগের সাথে কানেক্টেড, কোনটা কোন কম্পোনেন্ট কার সাথে কানেক্টেড সেটাই জাস্ট এখানে মেনশন করা আছে। এখানে রিকোয়ার্ড ইন্টারফেস বা প্রোভাইডেড ইন্টারফেস দেওয়া নাই, সেটা আপনাদের দিতে হবে। তো জাস্ট কার কম্পোনেন্ট গুলাকে বোঝানো আছে যে কিভাবে ডেটা গুলা ফ্লো হইতেছে। তো ওই থেকে অর্ডারে যেতেছে, অর্ডার সার্ভিস আবার দুইটা সার্ভিসকে কল করতেছে, পেমেন্ট সার্ভিসকে, ইন্টারভিউন্টরি সার্ভিসকে, ইনভেন্টরি সার্ভিস ডেটাবেসকে কল করতেছে, পেমেন্ট সার্ভিস ডেটাবেসকে কল করতেছে, ডেটা নিতেছে। তো এই যে ডেটা গুলা কিভাবে কার কাছ থেকে আসতেছে, এই ফ্লোটাই হইতেছে কম্পোনেন্ট ডায়াগ্রাম। কোনো কনফিউশন আছে? স্যার ইভেন্ট ব্রোকারটা কি? ইভেন্ট ব্রোকার হইতেছে কোনো একটা নোটিফিকেশন দেওয়া, পেমেন্ট সাকসেস হইলো, আপনাকে নোটিফিকেশন পাঠাইলো, এটাকে বলে একটা ইভেন্ট ব্রোকার, নোটিফিকেশন সার্ভিস বা পুশ নোটিফিকেশন পাঠায় না, ওইটা। এটাও সেম, একই রকম, যে একটা এপিআই গেটওয়ে একজন এক একজনের সাথে লিংক আছে, একজন একজনের সাথে কিভাবে লিংক আছে, সেটাই হইতেছে কম্পোনেন্ট ডায়াগ্রাম বোঝাচ্ছে। একই ডায়াগ্রাম আপনাকে আঁকতে হবে আর কি, এক একটা পার্সপেক্টিভে। এবারে হচ্ছে ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম। এই যে সর্বশেষ ডায়াগ্রাম হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম, যে আমাদের কিভাবে ডিপ্লয় করব আরো ডিটেইলসে। আমরা এইচএলডি তে যেটা দেখলাম হাই লেভেলে দেখছি, এখন আমরা একদম ফিক্স মানে কিভাবে ডিপ্লয় হবে ফুল আর কি ড্রয়িংটা দেখবো। এখানে আমাদের সার্ভার থাকবে, ডিভাইস থাকবে, নেটওয়ার্কিং লিংক থাকবে, এই বিভিন্ন পাথগুলা থাকবে যে কিভাবে আসলে ডিপ্লয় করা লাগবে। তো এইটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট যেগুলো আমাদের প্রয়োজন হয় এটা আঁকতে গেলে। একটা 3 টায়ার মডেল দেওয়া আছে, যেটা হচ্ছে আমার ইন্টারনেটের সাথে কানেক্টেড একটা পিসি বা ওয়েব ইউজার ইন্টারফেস,
সেটা এইচটিটিপিএস এর মাধ্যমে একটা পাবলিক সাবনেট করে এক সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে, যে সাবনেটে হইতেছে আমাদের স্ট্যাটিক ফাইলগুলো মানে এইচটিএমএল ফাইলগুলো আছে। তো এইচটিএমএল ফাইলগুলো কি আছে মানে কানেক্ট হচ্ছে কোথায়, আমাদের অ্যাপ সার্ভারে। অ্যাপ সার্ভারটা হচ্ছে আমাদের ইন্টারনাল নেটওয়ার্ক। এই অ্যাপ সার্ভার আবার কার সাথে কানেক্টেড, ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড। তো এই যে ডেটাটা ইউজার এখানে আসলো, ইউজার এখানে ফ্রন্ট এন্ড পাইলো, ফ্রন্ট এন্ড এখান থেকে ডেটাটা পাইলো, ব্যাক এন্ড পাইলো, ব্যাক এন্ড ডেটাটা ডেটাবেস থেকে পাইলো। এই যে ডিপ্লয়মেন্ট কিভাবে হচ্ছে, এইটাই হচ্ছে আমাদেরকে এখানে দেওয়া আছে, যে এখানে আমাদের বিজনেস ডট জার ডিপ্লয় করতে হবে, এখানে আমাদের স্কিমা ডট এসকিউএল ডিপ্লয় একটা এসকিউএল ফাইল দিতে হবে। এই হচ্ছে ডিপ্লয়মেন্ট ফাইল। আরেকটা স্ট্রাকচার দেওয়া আছে, সেটা হচ্ছে, হ্যাঁ 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 হইতে পারতো। ডায়াগ্রামে ওটা ভ্যারিয়েশন দেখাই না আমরা সাধারণত, আমরা জাস্ট স্ট্রাকচারটা দেখাই, তো মানে আসতেছে যাইতেছে ওটা বোঝা যায় আর কি, ওইভাবে করে আলাদা করে দেখানোর দরকার নেই। হ্যাঁ হতে পারতো, দিতে পারেন, সমস্যা নেই। স্যার এটা ইউএমএল এর উল্টা লিখলে হবে না? ইউএমএল এর উল্টা বলতে, এটা তো ইউএমএল এর একটা পার্ট। না, ডিপ্লয়মেন্ট এর ডিপ্লয়মেন্ট এর ডায়াগ্রামটা ইউএমএল এর একদম উল্টা হবে। না না না, এইচএলডির কথা বলতেছেন? ইউএমএল তো সবকিছুই, মানে সবকটা ডায়াগ্রামকে ইউএমএল বলতেছি। এর আগে আমরা যেটা কোনটা? কম্পোনেন্ট ডায়াগ্রাম আসতেছে, আসতেছে, কম্পোনেন্ট ডায়াগ্রামের সাথে পার্থক্যটা আসতেছে, তখন বুঝতে পারবেন। আচ্ছা, তো মনে করেন একটা ক্লাউডে যদি আমরা কোনো একটা ডিপ্লয় করতে চাই, সেই ক্ষেত্রে একটা মোবাইল অ্যাপ, ধরেন মোবাইল অ্যাপ বানাইছেন, সেটা সিডিএন এর সাথে কানেক্ট হইলো। সিডিএন মনে করেন ভিপিসি, এডব্লিউএস এ যে সার্ভার গুলো, সেটাকে আমরা বলি ভিপিসি, ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড। এটা এপিআই গেটওয়ের সাথে কানেক্ট থাকে, লোড ব্যালেন্সের সাথে কানেক্ট থাকতে পারে, তারপরে বিভিন্ন সার্ভিসের সাথে কানেক্ট থাকবে। এই সার্ভিসটা ধরেন এই ডেটাবেস থেকে ডেটা নিচ্ছে, এই সার্ভিসটা এই সার্ভিস এই ডেটাবেস থেকে ডেটা নিচ্ছে, বিভিন্ন ডেটাবেস থেকে ডেটা নিচ্ছে। তো এই যে আপনি একটা ডায়াগ্রাম বানাইলেন যে ইউজার আসলো ডেটা কিভাবে পাইতেছে, এটাই হইতেছে ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? লোড ব্যালেন্স হচ্ছে অনেক রিকোয়েস্ট যখন আসে, অনেকগুলো সার্ভারকে ডিল করতে হয়, তখন প্রথমে একটা সার্ভার কার কাছে পাঠাবে সেটাকে ডিফাইন করে। প্রথমে আমি ডিল করি, আচ্ছা ও ফ্রি আছে, ওই সার্ভারের কাছে রিকোয়েস্টটা পাঠিয়ে দিই, আমি হচ্ছে তাহলে লোড ব্যালেন্সার। ঠিক আছে, একটা সার্ভার, অ্যাপাচির মতন একটা সার্ভার। স্যার পুরো সিস্টেম ডিজাইনার কি মাল্টিপল স্টেজে কারণ আমরা দেখতেছি অনেকগুলো ডায়াগ্রাম মানে এক একজনের হ্যাঁ, এক একজন এক একটা ড্র করে, সবাই ড্র করে এরকম না, আমরা তো স্যার সবগুলো ড্র করা লাগে। আপনার সবই শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, সিমিলারলি আরেকটা স্ট্রাকচার দেওয়া আছে, একই জিনিস এখানে ক্লাউড ফ্লো এর সাথে কানেক্ট হয়েছে, লোড ব্যালেন্সার এপিআই গেটওয়ের সাথে কানেক্ট হয়েছে, এপিআই গেটওয়ে বিভিন্ন সার্ভিসেস থেকে ডেটা নিচ্ছে, ডেটাগুলো আবার ক্যাশ সার্ভার থেকে আসতেছে, ডেটাবেস থেকে আসতেছে। জাস্ট ডায়াগ্রামটা যে পুরা স্ট্রাকচার কিভাবে আমি ডেটাটা পাইতেছি, তো এটা এখানে ডায়াগ্রামটা যেটা দেওয়া আছে এইভাবে আকারে মানে হচ্ছে ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম, একই জিনিস। তো এটা হইতেছে আপনার ডেফিনেট পার্থক্য। আমরা এখানে লজিক্যাল ভিউগুলা দেখি যে কোন কোন কম্পোনেন্ট আছে, আর ডেভেলপমেন্ট ডায়াগ্রামে ফুল জিনিসটা দেখি যে আমার ইউজার থেকে একদম ডেটাবেস পর্যন্ত যে কিভাবে ডেটাটা ট্রান্সফার হলো। ইনফ্রাস্ট্রাকচারটা দেখি, যে ইনফ্রাস্ট্রাকচার আমরা ফলো করবো, এডব্লিউএস এ ডিপ্লয় করবো নাকি কোথায় ডিপ্লয় করবো, সেই জিনিস সেই অনুযায়ী আমরা এই ডেভেলপমেন্ট ডায়াগ্রামে দেখি। আর কম্পোনেন্ট ডায়াগ্রামে জাস্ট বলি যে আমার একটা এই সার্ভিস আছে, আমার এই ডেটাবেস আছে, এতটুকু জাস্ট, আর কিছু না। ইন ডিটেইলস আছে ইন ডিটেইলে আছে ডেভেলপমেন্ট ডায়াগ্রাম। এই যে লজিক্যালে জাস্ট আমরা এটা বলতেছি, সেটাকে আমরা বলতেছি ফিজিক্যালে এসে যে এটা হচ্ছে নোডে বানাবো, ডেটা অ্যাক্সেসটা হচ্ছে পোস্টগ্রেসকিউএল সার্ভার, এই স্ট্রাকচারটা আমরা ডিফাইন করি হইতেছে ফিজিক্যাল আর্কিটেকচার মানে আমাদের ডেভেলপমেন্ট ডায়াগ্রামে এসে। তো এটা হচ্ছে আমাদের ইউএমএল এর বেস্ট প্র্যাকটিস, যেগুলো আপনারা মিস্টেক করেন সেটাও লেখা আছে এখানে, এগুলো বাসায় পড়ে নিয়েন। আচ্ছা, তো আমাদের পার্ট শেষ ইউএমএল এর। আমরা বিজনেস রিকোয়ারমেন্ট দিয়ে শুরু করছিলাম, সেখান থেকে ইউজ কেস শিখছি, অ্যাক্টিভিটি শিখছি, ডেটা ফ্লো শিখছি, এরপরে সিকোয়েন্স শিখলাম, এই সব কয়টা বিহেভিয়ারাল ডায়াগ্রাম, এবং আজকে আমরা স্টেট মেশিন শিখলাম, এবং কম্পোনেন্ট ডায়াগ্রাম, ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম, স্ট্রাকচারাল যে জিনিসগুলো আছে সেগুলো আমরা শিখছি। তো মোটামুটি আমরা 10টা ডায়াগ্রাম বা 10টা পয়েন্ট আমরা শিখে ফেলছি অলরেডি, যেটা পুরা জিনিসটা আমাদেরকে কভার করে। হ্যাঁ, না আর ডায়াগ্রাম আসবে না আশা করি। ঠিক আছে, তো এর বাইরেও যেটা আমরা পড়ি নাই, ঠিক আছে, বিহেভিয়ারাল ডায়াগ্রাম থেকে এই ডায়াগ্রাম গুলো আমরা পড়ি নাই, স্ট্রাকচার ডায়াগ্রাম থেকে এই ডায়াগ্রাম গুলো আমরা পড়ি নাই। তো যে এগুলা ইন্ডাস্ট্রিতে একটু কম ব্যবহার হয়, দ্যাটস ওয়াই এগুলাকে আমি ইগনোর করে গেছি। ঠিক আছে, না লেখা আছে নিচে, পড়ি নাই না বলে এক লাইনে লিখে দিছি,
ঠিক আছে, তো এটা আপনারা নিজেরা দেখে নিয়েন আর কি, ঠিক আছে, যে এইগুলা কোনটা কাজ কি, যাতে ইন ফিউচার আপনার মনে থাকে যে এটা নিয়ে আমাদের কাজ আছে। তো এই হলো বিষয়। আপনাদের নেক্সট ক্লাসে পরীক্ষা আছে, ঠিক আছে? হ্যাঁ, একদম আজকে পর্যন্ত, লাস্ট পর্যন্ত। না, শেষ পারবো। হ্যাঁ হ্যাঁ, এটা দেখলেই বুঝে যাবেন, সমস্যা নেই। বাসায় গেলে সবকটা তো ডায়াগ্রাম, জাস্ট ডায়াগ্রাম ড্র করবেন, আর কিছু না। ডেফিনেশন, ডেফিনেশন টাইপের কোশ্চেন আমি সাধারণত দেই না। সিনারিও বা কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, আর কিছু না। হ্যাঁ, ওটা লিখতে বললাম, যে কোনো কিছু থাকতে পারে, কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, মুখস্থ কিছু থাকবে না। ড্র করা লাগতে পারে। এটা কোশ্চেন করিনি এখনো, কোশ্চেন করি, টাইম লাগবে তো। আপনার তো পেপারও হইতে পারে, ড্র করার বিষয় তো। ঠিক আছে, দেখি, চিন্তা করে দেখি। ঠিক আছে, সো এই হইলো বিষয়। আজকে আমরা অ্যাডভান্স ইউএমএল ডায়াগ্রাম শিখলাম, যেটা আমাদের এই পর্যন্তই আমাদের পার্ট। নেক্সট ক্লাস থেকে আমরা ডিফাইন কোনো টপিক শিখবো। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকেন। কার কার অ্যাটেন্ডেন্সটা বাকি আছে? ও, এটা নিয়ে যেতে পারছেন? যেতে পারছেন না।